শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ে সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক আয়োজন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে শারীরিক রোগের কারণে চোখের সমস্যা। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান, ইউভাইটিস বিশেষজ্ঞ, কনসালট্যান্ট, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। শারীরিক রোগের কারণে চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে এবং আপনার মতামত জানাতে ফোন করুন 0241010469 এই নম্বরে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। জি, আপনাদেরকে। আমরা যেরকমটা আজকে কথা বলতে যাচ্ছি যে শারীরিক রোগের কারণে চোখের বিভিন্ন সমস্যা, সেই বিষয়টি নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই জানতে চাইবো যে কি কি সমস্যার কারণে আসলে শারীরিক সমস্যার কারণে চোখের সমস্যা হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাদের শরীরে অনেক রোগ আছে যেগুলোর প্রকাশ আমরা চোখের বিভিন্ন রোগের মাধ্যমে পেয়ে থাকি। তো এর মধ্যে খুব কমন যেরকম আছে সবাই আমরা জানি, যেরকম ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপরে ব্লাড প্রেশার যদি বেশি থাকে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এইগুলো ছাড়াও আমাদের চোখের যে একটা বল, এটা আমরা বলি আই বল। এই আই বলের যদি স্ট্রাকচার আমরা কল্পনা করি তাহলে এটার একটা দেয়াল আছে, ওয়াল। এই ওয়ালের বাইরের যে অংশটা, এই সাদা অংশ, এটাকে আমরা বলি স্ক্লেরা। আর এটার মাঝখানের যে অংশ, যেরকম আমার চোখের দিকে তাকালে যে আমরা কালো অংশ দেখতে পাই, এটা আইরিস। এই পুরো মাঝের অংশকে বলি আমরা ইউভিয়াল ট্র্যাক্ট। এই ইউভিয়াল ট্র্যাক্ট এবং আইরিস, এইটার স্ট্রাকচারাল সাদৃশ্য আছে আমাদের শরীরের অনেক রোগের সাথে, অনেক স্ট্রাকচারের সাথে, যার ফলে চোখের এই দুই অংশের রোগ হলে যেরকম আমরা শরীরে তার সাথে রোগ পাই, আবার শারীরিক কোনো রোগ হলেও এই দুই অংশে আমরা বিভিন্ন রোগ পাই। যেরকম সাদা অংশের রোগগুলোকে আমরা বলি স্ক্লেরাইটিস এবং মাঝের অংশের অর্থাৎ ইউভিয়ার রোগগুলোকে আমরা বলি ইউভিয়াইটিস। এর সাথে সাথে আমরা পাই রেটিনাতে ভাস্কুলাইটিস, তারপরে করোয়েডাইটিস, আমরা প্যাপিলাইটিস। এগুলো সবগুলো রোগই বিভিন্ন রকমের শারীরিক রোগের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, আপনি যদি একটু স্পেসিফিকভাবে আসলে আমাদেরকে বলতেন যে চোখের আসলে এই রোগগুলোর কারণে চোখের আসলে কি কি ধরনের সমস্যা রোগীরা আসলে ফেস করে থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেরকম আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমরা চোখে তাকালেই আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সাদা অংশ, অর্থাৎ স্ক্লেরা। এই যে স্ক্লেরাতে, এটাতে যে রোগটা খুব কমনলি আমরা পাই সেটার নাম হচ্ছে যে স্ক্লেরাইটিস। এই স্ক্লেরাইটিস রোগের সিমটম অর্থাৎ পেশেন্টের কমপ্লেন শুনেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে পারি। সেটা কীরকম, একটা টিপিক্যাল পেইন থাকবে। সেই পেইনটা কীরকম, অসহ্য, অস্বস্তিকর এবং রাতে ঘুমোতে দিবে না। এরকম রোগী আমরা পাই যারা মাসের পর মাস এই রোগটা ভালো হচ্ছে না, মাসের পর মাস ঘুমোতে পারছে না। তো এটা হচ্ছে যে আমাদের স্ক্লেরাইটিসের সিমটম। এবং দেখা যাবে যে এই সাদা অংশের কোনো নির্দিষ্ট অংশ, একদম পুরো অংশ না, হয়তো উপরের দিকে, না হলে নিচে, না হলে যে কোনো পাশে একটা অংশ জুড়ে লাল হয়ে আছে অথবা ফুলে আছে। আমরা যেরকমটা জানি যে অনেক কারণেই আসলে চোখে এরকম ব্যথা হতে পারে বা লাল হয়ে থাকতে পারে। ওই সমস্যাগুলো থেকে আসলে স্ক্লেরাইটিসকে আলাদা করার আসলে উপায় কি? এটা প্রথমে যেরকম বললাম যে সিমটম, অন্য যে ব্যথাগুলো আছে এই ব্যথাগুলো কিন্তু এই স্ক্লেরাইটিসের পেইন থেকে আলাদা। যেরকম মনে করেন কর্নিয়াল আলসার হলে ব্যথা হবে, সেই ব্যথাটার সাথে চোখের পানি পড়া থাকবে, চোখ বন্ধ করতে গেলে বা ব্লিঙ্ক করতে গেলে খোঁচা খোঁচা লাগবে, তার সাথে দৃষ্টি কম থাকবে। আরেকটা যেটা বলছিলাম আমরা, যে আমরা ইউভিয়াইটিস, এই ইউভিয়াইটিস রোগেরও কিন্তু ব্যথা হয়। সেই ব্যথার সাথে যে লালটা হবে, সেই লালটা কিন্তু আমাদের কর্নিয়ার চারপাশ জুড়ে থাকবে, একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গাতে না। সেটা একটা নির্দিষ্ট চারিদিকে কর্নিয়ার চারপাশে থাকবে। এবং এইগুলো আমাদেরকে অবশ্যই ডায়াগনোসিস করতে হলে স্লিট ল্যাম্প এক্সামিনেশন করতে হবে, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে। না দেখে কিন্তু এই রোগগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি না।
আচ্ছা, আপনি যেরকমটা বললেন যে ব্যথা হওয়া, চোখের প্রচণ্ড ব্যথা হবে, এই যে বা ফুলে যাওয়ার যে বিষয়গুলো বললেন, এগুলো কি আসলে সাডেন ফর্ম করে নাকি এগুলা গ্র্যাজুয়ালি আসলে ফর্ম করতে পারে? যদি আমরা ইউভিআইটিস ধরি তাহলে এটা কিন্তু দুই রকমেরই আছে। একটা বলি আমরা অ্যাকুট, যেটা হঠাৎ করেই হবে, লাল হবে, ব্যথা হবে, আলোর দিকে তাকাতে পারবে না, এটা আমরা চোখের সামনের অংশের কথা বলছি। কিন্তু চোখের পিছনের অংশের যদি ইউভিআইটিস হয়, যেটাকে আমরা বলি করোইডাইটিস, রেটিনাইটিস, সেগুলোতে কিন্তু লাল ব্যথা কিচ্ছু হবে না, কিন্তু দৃষ্টি চলে যাবে। প্রথম সিমটমই হবে যে দৃষ্টি চলে যাচ্ছে। তো সব ক্ষেত্রেই যে লাল ব্যথা হবে তা না। আবার কোনো কোনো ক্ষেত্রে যেরকম চোখের মাঝের অংশে যদি ইউভিআইটিস হয়, তাহলে সেটাতে আমরা শুধু দেখতে পাবো যে চোখের মধ্যে কালো কালো মাকড়সার জালের মতো ভাসছে। তার সাথে সাথে কোনো কোনো ক্ষেত্রে সামনের অংশের একটু আসলে হয়তো লাল পাবো, সেই লালটা কিন্তু অ্যাকুট যে লালের কথা বললাম একটু আগে সেরকম না, আস্তে আস্তে হবে, হয়তো কোনো দিন থাকবে, কোনো দিন থাকবে না, অথবা ক্রনিক হবে, মাঝে মাঝে হচ্ছে হচ্ছে না, ভালো হয়ে যাচ্ছে, এরকমও হতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা যেরকমটা জানলাম যে লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। আপনি বলেছেন যে ডায়াগনোসিস আসলে করতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ঠিক কোন সময় আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বলে আপনি মনে করেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে? এই রোগগুলো আসলে আমরা বলে থাকি, এই রোগগুলোকে সাইট থ্রেটনিং, অর্থাৎ আমাদের চোখের দৃষ্টি কেড়ে নিতে পারে। প্লাস এগুলো হচ্ছে যে আমাদের চোখে এমন আঘাত, মানে এমন ধরনের ক্ষতি করতে পারে যে আমরা চোখটা একদম ড্যামেজ হয়ে যেতে পারে। যেরকম সিম্পল আমি যদি বলি, স্ক্লেরাইটিস যদি বারবার হয়, এবং স্ক্লেরাইটিসের একটা ধরন আছে যেটাকে বলি আমরা নেক্রোটাইজিং স্ক্লেরাইটিস, অর্থাৎ স্ক্লেরাইটিসের পচন ধরা, সেইটা কিন্তু আপনাকে এক সপ্তাহ সময় দিবে না। স্ক্লেরাইটিস হবে, সাদা অংশে পচন ধরবে, সাদা অংশ নষ্ট হয়ে যাবে, চোখের সাদা অংশটা ফুটো হয়ে যাবে, চোখের ভিতরে স্ট্রাকচার বের হয়ে চলে আসবে। তাহলে আমরা এক সপ্তাহ সময় পাবো না। অর্থাৎ এই ধরনের রোগ হলে খুবই দ্রুত কিন্তু ডাক্তার দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, আর এই রোগীরা আসলে বুঝবে কিভাবে যে তার চোখের যে এরকম সমস্যা হয়েছে, স্ক্লেরাইটিস হয়েছে, বা তার খুব দ্রুত আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, সেটা একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে? সাধারণ মানুষ আসলে তাদের যেটুকু কষ্ট সেটুকুই বুঝবে। যেরকম ব্যথাটা বুঝবে, লালটা বুঝবে। এরকম ব্যথার সাথে যদি লাল থাকে, বা আলোর দিকে তাকাতে কষ্ট হচ্ছে, বা কোনোভাবে তার সাথে যদি একটু দৃষ্টি কমে যাচ্ছে, এইরকম কোনো কিছু ফিল করলে কিন্তু ডাক্তার দেখানো উচিত আমার মনে হয়। যেসব ডিজিজগুলোর কথা আপনি বললেন, ডায়াবেটিস মেলিটাস বা হাইপারটেনশনের কথা বলেছেন, এছাড়া কি আর কোনো রোগ থেকে কি এরকম চোখের সমস্যা হতে পারে? এগুলো ছাড়াও আমি যে রোগগুলোর কথা বলছি চোখের, যে স্ক্লেরাইটিস এবং ইউভিআইটিস, এগুলো কিন্তু বেশিরভাগই বিভিন্ন ধরনের রোগের সাথে সম্পর্কযুক্ত। যেরকম আমি যদি বলি স্ক্লেরাইটিসের একদম কমন কারণ হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমাদের কিন্তু অনেকেই আছে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়। তো এই স্ক্লেরাইটিসের 33% কেস আমরা পাই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক এর সাথে সাথে কিন্তু স্ক্লেরাইটিসের সাথে সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু চোখের ড্রাইনেসও করে। এছাড়াও আছে এসএলই, আমরা বলি যে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। এটা স্ক্লেরাইটিস যেরকম করে, ইউভিআইটিস যেরকম করে, ঠিক একই সাথে আমাদের রেটিনাইটিস, অর্থাৎ রেটিনাইটিস যদি হয়, এটা কিন্তু একটা মারাত্মক রোগ। রেটিনাটাকে এটা পচন ধরে রেটিনাটাকে একদম নষ্ট করে ফেলে। ভাস্কুলাইটিস হতে পারে এই এই এসএলই থেকে। এছাড়া খুব কমন রোগ যেটাতে ইউভিআইটিস হয়, যেটাকে আমরা বলি অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা স্পন্ডাইলো আর্থোপ্যাথি বা এইচএলএবি রিলেটেড, এইচএলএবি 27 রিলেটেড ইউভিআইটিস। এটা পৃথিবীতে ইউভিআইটিসের মোস্ট কমন কজ। এটার মধ্যে প্রায় 4-5 রকমের আর্থ্রাইটিস আছে। এটা ছাড়াও আমাদের এই সাবকন্টিনেন্টে আরেকটা খুব কমন কারণ আছে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কিন্তু চোখের যতগুলো আমি রোগ এতক্ষণ নাম বললাম, সবগুলো রোগেরই কারণ হিসেবে টিউবারকুলোসিস আসতে পারে। অর্থাৎ টিউবারকুলোসিস এক্সক্লুড না করে আমরা অন্য কোনো রোগের কথা চিন্তাই করতে পারি না। তারপরে আছে টক্সোপ্লাজমোসিস, তারপরে আছে সিফিলিস, তারপরে আছে এইচআইভি। এই ধরনের এইরকমের আমাদের অনেক রকমের, সার্কোইডোসিস একটা কমন রোগ যেটা আমরা এই রোগগুলোর সাথে পেয়ে থাকি। জি, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপ,
উচ্চ রক্তচাপের কারণে চোখের কোনো সমস্যা হতে পারে কিনা, আর যদি হয় তাহলে কি করণীয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উচ্চ রক্তচাপের জন্য চোখের কিছু কিছু সমস্যা হয়, এটা দুই রকমভাবে সাধারণত আমরা পাই। একটা, যদি কনস্ট্যান্টলি আমরা যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আমাদের চোখের রেটিনার যে রক্তনালীগুলো আছে সেগুলোর দেয়ালে কিছু কিছু চেঞ্জ হতে থাকে। এই চেঞ্জ হতে হতে একসময় এই এই রক্তনালীগুলো অর্থাৎ ব্লাড ভেসেলগুলো শুরু হয়ে সেখান থেকে আমাদের বিভিন্ন রকমের রেটিনাতে ব্লিডিং হতে পারে। এটা খুবই বেশি সময় নেওয়া হয় এবং যাদের কনস্ট্যান্টলি অনেক দিন ধরে আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে তাদের ক্ষেত্রে। আরেকটা আছে, হঠাৎ করে যদি রক্তচাপ বেড়ে যায়, স্পেশালি আমরা বলি প্রি অ্যাক্লামশিয়াতে হয় এইরকম, এটাকে বলি আমরা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তাছাড়াও অনেকেরই হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেলে হঠাৎ করেই রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় এবং সাথে সাথে ব্লিডিং হয় এবং দৃষ্টি কিন্তু অনেক কমে যায়। স্যার, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর আবার যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম শারীরিক সমস্যার কারণে চোখের নানাবিধ অসুবিধা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে দর্শক যেরকমটি প্রশ্ন করেছিলেন, ওনার উচ্চ রক্তচাপ আছেন, আরও একটি অনেকগুলো আপনি ফ্যাক্টরস বলেছেন। ডায়াবেটিস আমাদের দেশে অনেক কমন, যেরকমটা আমরা জানি। ডায়াবেটিসের কারণে আসলে চোখে কি কি স্পেসিফিকভাবে কি কি সমস্যা হতে পারে? ডায়াবেটিসের কারণে আমাদের চোখের অনেক রকমের সমস্যা হয়। তো আমাদের যদি সিম্পল আমরা ধরি, যেরকম আমরা চোখের চশমাটা আমরা নিচ্ছি, এখন যদি আপনি একজন মানুষের ব্লাড সুগার 14, সেই সময় যদি আপনি চশমাটা নেন, তাহলে সেই একই মানুষের যখন ব্লাড সুগার 7 হয়ে যাবে, তখন কিন্তু ওই চশমাটা আর 14-এর মতো কাজ করবে না। আবার 7 আছে, তার যদি সুগার বেড়ে গিয়ে যখন 14 বা 20 হয়ে যাবে, তখন কিন্তু ওটার মতো কাজ করবে না, কারণ সুগারের কনসেন্ট্রেশনের উপর আমাদের চোখের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য এই পাওয়ারের তারতম্য হতে পারে। এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে আমাদের অনেকের ক্ষেত্রে ডায়াবেটিসের কারণে খুব তাড়াতাড়ি ছানি পড়তে পারে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা সবচেয়ে বেশি কমপ্লিকেট, সেটা হচ্ছে যে আমাদের ডায়াবেটিসের কারণে রেটিনাতে সমস্যা হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটার বিভিন্ন স্টেজ আছে এবং এখান থেকে খুব সিম্পল রেটিনাতে ব্লাড ভেসেল থেকে শুরু করে একটু রক্তক্ষরণ থেকে শুরু করে একদম দৃষ্টি চলে যেতে পারে, এরকম কমপ্লিকেশনও হতে পারে। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আসলে চলে আসি। এই যে এই রোগগুলো হচ্ছে, সেটি নির্ণয় করার জন্য আপনারা রোগীদের কি কি পরীক্ষা দিয়ে থাকেন, এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের প্রান্তিক পর্যায়ে আসলে এগুলা অ্যাভেলেবল কিনা, সে বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন এখানে। আমি যে রোগগুলোর কথা বললাম, বিশেষ করে স্ক্লেরাইটিস এবং ইউভিয়াইটিসের সাথে যে রোগগুলো আছে, এই রোগগুলো ডায়াগনোসিস করতে হলে কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা খুবই জরুরি। কারণ এগুলো স্পেসিফিক ডিজিজ যদি আমি ডায়াগনোসিস না করতে পারি, তাহলে কিন্তু আমি স্পেসিফিক ওষুধ দিতে পারবো না। এইটা শুধুমাত্র যে আমি চোখের রোগটাকে ভালো করতে চাই বা চোখের দৃষ্টিটাকে ভালো করতে চাই, তা কিন্তু না। তার সাথে সাথে এটা কিন্তু শারীরিক অন্যান্য কমপ্লিকেশন, যেরকম মনে করেন এই রোগগুলো অনেক ক্ষেত্রে কিডনির সাথে ইনভলভ হয়, অনেক ক্ষেত্রে লাংসের সাথে ইনভলভ হয়, অনেক ক্ষেত্রে ব্রেনের সাথে ইনভলভ হয়, অনেক ক্ষেত্রে আর্থাইটিসের সাথে, স্কিনের সাথে। তাহলে আমি যদি মূল রোগটা ডায়াগনোসিস না করতে পারি, তাহলে আমাদের কিন্তু ট্রিটমেন্ট দিতে পারবো না। সেই ক্ষেত্রে হ্যাঁ, কিছু কিছু ট্রিটমেন্ট, কিছু কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলো আমাদের সব লেভেলে জেলা শহরেও পাওয়া যায়। কিছু কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে যেগুলো শুধুমাত্র ঢাকাতেই বিভিন্ন প্রতিষ্ঠানে হয়। আচ্ছা, যেরকম টিউবারকুলোসিসের জন্য আমরা সিম্পল এমটি একটা টেস্ট করতে পারি, বুকের একটা এক্সরে করতে পারি, এবং এছাড়া আরেকটা টেস্ট এখন আছে কোয়ান্টিফারেন টিবি গোল্ড টেস্ট, এবং এখন বাংলাদেশে ইভেন পিসিআরও হয়। আমরা কিন্তু চোখের পানি নিয়ে সেখান থেকে টিবির জন্য পিসিআর টেস্ট করতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য যেরকম আরএ, এটা প্রায় সব জায়গাতেই হয়। এসএলইর জন্য যে ইনভেস্টিগেশনগুলো ডাবল স্ট্যান্ড ডিএনএ, এএনএ, এগুলো প্রায় সব জায়গাতেই হয়। হ্যাঁ, তারপরে সার্কোইডোসিসের জন্য আমরা যেরকম এমটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এক্সরে চেস্ট অথবা এইচআরসিটি চেস্ট,
এগুলো প্রায় জেলা শহরেই আছে, এখানেও হয়। সেরামে সি হয়, ক্যালসিয়াম লেভেল, এজিপিটি লেভেল, এগুলো কিন্তু প্রায় সব জায়গাতেই হয়। জি। আর HLA-B27ও আমি মনে করি এখন বেশিরভাগই জেলা শহর হাসপাতালগুলোতেও হয়। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমাদের আরও একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সুমন জি রামপুরা থেকে বলছি। জি আচ্ছা, আমার যেটা সমস্যা হচ্ছে যে ঘন ঘন প্রস্রাব এবং এই খুব পানি তৃষ্ণা। তো সেটা হচ্ছে অনেকেই বলে যে ডায়াবেটিসটা পরীক্ষা করার জন্য, কিন্তু এখন যদি আল্লাহ না করুক যদি ডায়াবেটিস হয়ে যায়, তাহলে আমি চোখের মানে সমস্যাটা কিভাবে নিব, কি ধরনের সমস্যা নিব, যত্ন নিব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যদি আপনার ডায়াবেটিস হয়ে যায়, এই চোখের এই রোগগুলো এবং ডায়াবেটিস এগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেরকম আপনার ডায়াবেটিসটা কতদিন ধরে, তার উপর আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে কিনা তার উপর, এগুলোর উপর নির্ভর করে। যেটা আপনার জন্য যেটা দায়িত্ব হবে, যদি ডায়াবেটিস হয়ে যদি ডায়াগনোসিস হয়, শুধুমাত্র তো সুগার একবার বাড়লেই ডায়াবেটিস না, যদি মেডিসিন স্পেশালিস্ট বা এন্ডোক্রিনোলজিস্ট বলে ডায়াবেটিস আছে, আপনার প্রতি বছর অন্তত একবার করে আপনি চক্ষু বিশেষজ্ঞকে আপনার চোখটা দেখাবেন। আর যদি অন্য অন্য যে কোনো সমস্যা হয়, তখন তো আপনাকে অবশ্যই চোখের ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা, আমরা এবার মানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। একটি শেষ প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে রোগগুলো হচ্ছে আসলে শারীরিক সমস্যার সাথে সংযুক্ত যে রোগগুলো হচ্ছে, সেগুলো ট্রিটমেন্ট আপনারা কিভাবে দিয়ে থাকেন রোগীদেরকে, এবং এই ট্রিটমেন্টগুলো কি বাংলাদেশেই অ্যাভেলেবল আছে কিনা, নাকি সেই ট্রিটমেন্টের জন্য আমাদের উন্নত দেশে পাড়ি জমাতে হবে? ধন্যবাদ আপনাকে। ট্রিটমেন্টের ব্যাপারে আমরা এক সময় বেশ একটু কষ্টে ছিলাম বা ঝামেলায় ছিলাম, কিন্তু এখন যে রোগগুলোর কথা বললাম, এই রোগগুলোর ট্রিটমেন্ট করার মতো বিশেষজ্ঞ এবং বেশিরভাগ আমাদের যে ঔষধগুলো সেইগুলো বাংলাদেশেই অ্যাভেলেবল। এবং খুবই আমাদের একটা সুখবর যে এর মধ্যে অনেকগুলো ওষুধ যেগুলো আমরা কল্পনাই করতে পারতাম না একসময় যে বাংলাদেশে বা মানে আসবে। আমি এই সাবজেক্টে ট্রেনিং করি, তখন শুধু নাম শুনছি এই ওষুধগুলোর, অথচ এখন বাংলাদেশি কোম্পানিগুলো সেই ওষুধগুলো তৈরি করছে। জি, আমরা যদি আমাদের একটু রেঞ্জটা যদি আপনি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, যে আসলে আমাদের যেহেতু অনেক মানুষই আসলে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে আমাদের দেশে, তো সেক্ষেত্রে তারা কি এই সেবাটি নেওয়ার জন্য তারা সক্ষম কিনা? অবশ্যই, কারণ আমি যে ওষুধটার কথা বললাম সেটা কিন্তু আমাদের ফার্স্ট লাইনের ড্রাগ না, সেটা আমাদের ফোর্থ বা থার্ড লাইনের ড্রাগ। প্রথমেই আমরা যে ওষুধগুলো দিয়ে চিকিৎসা করি, যেরকম স্টেরয়েড ড্রপ, এটা তো অনেক বেশি দাম না। স্টেরয়েড ড্রপ দিয়ে আমরা অ্যান্টিডিউবেটিসের মোর দেন 90% আমরা চিকিৎসা করতে পারি। তারপরে খাবার স্টেরয়েড, এটা খুব বেশি দাম না, এটাও খুব কমনলি। তারপরে ইমিউনোমোডুলেটর যে ড্রাগগুলো আছে, তার মধ্যে মেথোট্রেক্সেট নামে একটা ওষুধ আছে, এটা খুবই কম দাম এবং বাংলাদেশের অনেক কোম্পানি এটা তৈরি করে। এছাড়া যেগুলো আছে, যেরকম মনে করেন আমরা একটা লেটেস্ট ইমিউনোমোডুলেটর আছে মাইক্রোফেট মোভিটিন, এটা বাংলাদেশের 2-3টা কোম্পানি তৈরি করে। আগে দাম এগুলো ছিল এক একটা প্রায় 65 টাকা করে, এখন হয়তো একটু বাড়ছে, কিন্তু আমাদের দেশে আগে পাওয়া যেত না, বিদেশিগুলোর অনেক দাম ছিল। তারপরে অ্যাজাথিওপ্রিন, এটাও এখন বাংলাদেশে তৈরি হচ্ছে এবং এগুলোর দাম কিন্তু কম। এইগুলো দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ চিকিৎসা করে থাকি। এবং অ্যান্টিভাইরাল যেগুলো আছে, হ্যাঁ কিছু কিছু অ্যান্টিভাইরাল আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু সেগুলো খুব রেয়ার ডিজিজ, আমরা সবসময় লাগেও না। কমন যে অ্যান্টিভাইরালগুলো লাগে সে কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যে ওষুধ কম দামের মধ্যে আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। যেগুলো রেসপন্স করে না অথবা রেয়ার, সেই সব ক্ষেত্রে শুধুমাত্র আমরা ওই ওষুধগুলো ব্যবহার করে থাকি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে। জি, দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।